প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসের বিষয়বস্তু হলো সিমেট্রি অফ এ স্কোয়ার। অর্থাৎ আমরা একটা বর্গক্ষেত্রের সিমেট্রি নিয়ে আলোচনা করব। সিমেট্রি কীরকম জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। এখানে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রকে প্রথমে একটা ফ্রেমের মধ্যে রাখা আছে। এখানে এই যে একটা ফ্রেম, এই ফ্রেমের মধ্যে একটা বর্গক্ষেত্র রাখা আছে। এটা হলো বর্গক্ষেত্রের প্রাথমিক অবস্থান। এই ফ্রেম থেকে বর্গক্ষেত্রটাকে তুলে নিয়ে বর্গক্ষেত্রটাকে ইচ্ছামতো ঘোরানো হলো। ঘোরানোর পর আবার যদি ছেড়ে দেওয়া হয়, ওটা যদি ঠিকঠাকভাবে ওই ফ্রেমের মধ্যেই ঢুকে যায়, তাহলে আমরা বলবো এটা হলো একটা সিমেট্রি, বর্গক্ষেত্রটার একটা সিমেট্রি। তো যদি বর্গক্ষেত্রটা ঘোরানোর পরে এই ফ্রেমের মধ্যে ঠিকঠাকভাবে না ঢোকে, তখন সেটাকে সিমেট্রি বলা হবে না। যেমন বর্গক্ষেত্রটাকে যদি আমি পুরোপুরিভাবে না ঘুরিয়ে একটু ঘুরিয়ে এইভাবে ছেড়ে দিই, তখন কি হবে? তখন বর্গক্ষেত্রটা ফ্রেমের বাইরে উপরে থেকে যাবে। তো সেটা সিমেট্রি নয়। সিমেট্রি তখনই বলা হবে যে এটাকে ঘোরানোর পরে আবার ছেড়ে দিলে যদি ঠিকঠাকভাবে আগের অবস্থানে চলে আসে, তখন সেটাকে সিমেট্রি বলা হয়। এখানে সিমেট্রি, নাম্বার অফ সিমেট্রির একটা ফর্মুলা আছে। যখন আমরা কোনো সুষম জ্যামিতিক সুষম বস্তুর সিমেট্রি নিয়ে আলোচনা করি, তখন আমাদের এখানে একটা ফর্মুলা আছে। এই জ্যামিতিক বস্তুটির ভার্টেক্সের সংখ্যা এখানে 4, 1, 2, 3, 4টা, বর্গক্ষেত্রের ভার্টেক্স হচ্ছে 4টা। তাহলে এখানে এর সিমেট্রিক সংখ্যা হবে 8, ভার্টেক্স সংখ্যা ইন্টু 2। ভার্টেক্স সংখ্যা যদি n হয়, তাহলে সিমেট্রিক সংখ্যা হবে 2n। তাহলে আমরা এখানে বর্গক্ষেত্রের 8টা সিমেট্রি পাবো। এগুলো কিভাবে পাবো না, 8টা সিমেট্রির মধ্যে হচ্ছে 4টা রোটেশন এবং 4টা রিফ্লেকশন। রোটেশন হচ্ছে বর্গক্ষেত্রের মাঝখানে একটা কেন্দ্রের সাপেক্ষে বর্গক্ষেত্রটাকে ঘোরানো হবে, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে এটা হচ্ছে কেন্দ্র, এর সাপেক্ষে বর্গক্ষেত্রটাকে ঘোরানো হচ্ছে। যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয়, তো বর্গক্ষেত্রটাকে পুরোপুরি 90 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। যদি 90 ডিগ্রি কোণে না ঘোরানো হয়, তাহলে বর্গক্ষেত্রটা আগের মতো দেখতে হবে না। তো এখানে এটাকে যদি 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়, তাহলে 1টা 2-এ চলে আসবে, 2টা চলে আসবে 3-এ, 3টা চলে আসবে 4-এ, আর 4টা চলে আসবে 1-এ। তাহলে এখানে তখন যে নতুন অবস্থানটা হচ্ছে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হলো একটা সিমেট্রি। এটা হলো বর্গক্ষেত্রের একটা সিমেট্রি, এটা একটা সিমেট্রি। এবার বর্গক্ষেত্রটাকে যদি 180 ডিগ্রি কোণে ঘোরানো হয়, তখন 1টা চলে আসবে কোথায়? 3-এ, 2টা চলে আসবে 4-এ। তো এই যে 1 3-এ এসছে, তার মানে 1 3-এর পজিশনে, মানে এখানে আসবে। তো এই যে এখানে 1টা চলে এসছে, এখানে 1 এসছে। 2 কোথায় আসবে? 4-এর পজিশনে। এই যে 2 এখানে এসছে, 3 আসবে 1-এর পজিশনে, এই যে এখানে এসছে। 4 আসবে 2-এর পজিশনে, এই যে 4 2-এর পজিশনে এখানে এসছে। এইভাবে আমরা 270 ডিগ্রি যদি রোটেশন করাই, তখনও আমরা আরেকটা সিমেট্রি পাবো। এখানে 270 ডিগ্রি রোটেশন মানে 1কে এখানে 90 90 180 আর 90 270, মানে 1 আসবে 4-এ, এই পজিশনে 1টা চলে আসবে, এই যে এখানে এসছে। এরকমভাবে আমরা 4টা সিমেট্রি পেলাম। আর যদি 270 থেকেও বেশি ডিগ্রি কোণে ঘোরাই, অর্থাৎ 360 ডিগ্রি কোণে ঘোরাই, তাহলে তখন সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রে হবে আমার এই যে একটা আছে, একটাকে যদি 90 90 180 270 360 ঘোরাই, তাহলে একটা যেখানে ছিল সেখানেই চলে আসবে। তাহলে আর 360 মানে এই R0, মানে এটা প্রাথমিক অবস্থানে ঘুরে চলে আসছে। তাহলে এখানে 360 ডিগ্রি কোণে ঘোরালে ওটার কোনো নতুন করে কোনো আর সিমেট্রি তৈরি হচ্ছে না, এগুলোর মধ্যেই থাকছে। আর যদি এই 90 180
270 এগুলো ছাড়া আরও অন্য কোনো কোণে 60 ডিগ্রি কোণে বা 250 ডিগ্রি কোণে এরকম কোনো কোণে এই জ্যামিতিক বস্তুটাকে অর্থাৎ বর্গক্ষেত্রটাকে রোটেট করানো হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে বর্গক্ষেত্রটা তার যে প্রাথমিক অবস্থান ছিল সেই প্রাথমিক অবস্থানের আকারে আসবে না, তাহলে সেটাকে সিমেট্রি বলা হয় না। যেমন এই বর্গক্ষেত্রটা যদি 60 ডিগ্রি কোণে ঘোরায়, 90 ডিগ্রি কোণে না ঘুরিয়ে 60 ডিগ্রি কোণে ঘুরে, তাহলে একটা কোথায় আসবে, একটা এখান থেকে 60 ডিগ্রি কোণে ঘুরলে মোটামুটি এরকম পজিশনে আসবে, তখন বর্গক্ষেত্রটা এরকমভাবে চলে আসবে, এরকম ধরনের হয়ে যাবে। অর্থাৎ প্রাথমিক যে শেপটা ছিল সেই শেপটার মতো এই যে এই শেপগুলোর মতো হলো না, তাহলে ওটা একটা ভিন্ন শেপের হয়ে গেল, তাহলে ওটা সিমেট্রি নয়। আচ্ছা, তার মানে বর্গক্ষেত্রের রোটেশন করলে আমরা 4টা সিমেট্রি পাই, 4টা সিমেট্রি এখানে দেখানো হলো। এবার হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনে কি করা হয়, প্রথমে আমরা হরাইজন্টাল অক্ষের সাপেক্ষে এটাকে রিফ্লেকশন করব। এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থান, এটা। তো এটাকে এই হরাইজন্টাল লাইনের সাপেক্ষে যদি আমি এটা ফ্লিপ করি, তার মানে উপরের এই যে 1 আর 2 আছে এটা কোথায় আসবে, নিচে চলে আসবে, আর এই নিচের 3-4টা উপরে চলে যাবে। এটা কীভাবে, এইভাবে ঘোরানো হবে, ঠিক আছে। এই উপরের অক্ষটাকে নিচে, নিচেরটাকে উপরে, এইভাবে ঘোরানো হচ্ছে, এইভাবে। তাহলে এই এই অক্ষটার সাপেক্ষে, এই অক্ষটার সাপেক্ষে, তার মানে আমার এখানে যে নতুন অবস্থানটা হবে তখন 1টা চলে আসবে এখান থেকে নিচে, আর 2টা এখান থেকে এখানে, তার মানে এখানে হবে 1, এখানে 2, আর এখানে 3, 4। তাহলে দেখা যাক, তাহলে এটা আমার প্রাথমিক অবস্থানটা থেকে আমরা হরাইজন্টাল ফ্লিপ করার পরে আমরা এই সিমেট্রিটা পেয়েছি। একই রকমভাবে ভার্টিক্যাল স্লিপ বা ভার্টিক্যাল ফ্লিপ করলে আমরা এই যে বাঁ দিকের রোটা ডান দিকের রো এইভাবে এটা এইভাবে রোটেট করবে। তাহলে এইভাবে রোটেট করলে কি হবে না, আমার এই যে বাঁ দিকে আমার 1-4 ছিল প্রাথমিক অবস্থায়, সেটা ডান দিকে চলে এসছে, আর বাঁ দিকে 2-3 ছিল সেটা ডান দিকে চলে গেছে। এটা হলো ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল বলা হচ্ছে। এটা হচ্ছে আরেকটা সিমেট্রি। এবার হচ্ছে যে আমার D1 হচ্ছে মেন ডায়াগোনালের সাপেক্ষে রোটেশন। এই যেটা যেখানে 1 আছে, 1 দিয়ে যে ডায়াগোনাল টানা হয় এটাকে বলা হয় মেন ডায়াগোনাল। তাহলে এই ডায়াগোনাল সাপেক্ষে রোটেশন করালে কী হবে, 4টা 2 যাবে, 2টা 4-এ যাবে, এইভাবে রোটেশন। তো প্রাথমিক অবস্থানে এখানে 2 ছিল, এখন রোটেশন করার পরে এখানে 4 চলে এসছে, আর এখানে 4-এর পজিশনে 2 চলে এসছে। একই রকমভাবে যেটা হচ্ছে যে অফ ডায়াগোনালের সাপেক্ষে রোটেশন। অফ ডায়াগোনাল কোনটা না, যেটা 1 দিয়ে শুরু নয়, এখানে 1 দিয়ে শুরু হয়েছিল, এটা হচ্ছে ম্যান ডায়াগোনাল। আর 1 দিয়ে যদি শুরু না হয় তাহলে সেটা হচ্ছে যে অফ ডায়াগোনাল। যেমন এখানে অফ ডায়াগোনালটা হচ্ছে এটা, এর সাপেক্ষে যখন রোটেশন করানো হবে 1টা 3-এ যাবে, আর 3টা 1-এ চলে আসবে, এরকমভাবে। তাহলে এখানে আরও 4টা এলিমেন্ট পাওয়া গেল। তাহলে মোট হচ্ছে রোটেশন আর রিফ্লেকশানে মিলে আমরা হচ্ছে যে 8টা সিমেট্রি পেলাম। এই 8টা সিমেট্রিকে আমরা সাইক্লিক নোটেশন দিয়ে লেখার চেষ্টা করব। প্রথমে আমরা পেয়েছিলাম R90। R90টা আরেকবার দেখে নিই। এটা হচ্ছে আমার R90, এটা হচ্ছে আমার ফার্স্ট যে এলিমেন্ট, ফার্স্ট সিমেট্রি R90। এখানে কী হয়েছিল না, এখানে এই একটা গেছিলো 2-এ, 2টা গেছিলো 3-এ, 3টা গেছিলো 4-এ, আবার 4টা গেছিলো 1-এ। তার মানে এইভাবে একটা সাইকেল 1 2-এ যাচ্ছে, 2 3-এ যাচ্ছে, 3 4-এ, 4 1-এ। তাহলে এটা এখানে আমরা দেখছি এই যে 1 2-এ গেছে, 2 3-এ গেছে, 3 4-এ গেছে, আর 4 আবার 1-এ গেছে। তো এখানে এই রোটেশনটা, এটাকে আমরা এইভাবে সাইকেল আকারে লিখব, যখন পরপর 1 2 3 4 এই সাইকেলটা লেখা হয়েছে। এই সাইকেলটাতে 1 2 3 4 যেমন লিখছি, এটাকে আমরা 2 3 4 1ও লিখতে পারি, কারণ 2 3-এ যাচ্ছে, 3 4-এ যাচ্ছে, 4 1-এ যাচ্ছে, আবার 1 2-এ যাচ্ছে, এরকমভাবে আমরা লিখতে পারি। এখানে আমরা অর্ডারটা ব্রেক করতে পারি না, মানে 1 2 3 4 আছে, 2 3 4 1 লিখতে পারি, কিন্তু 2 3 1 4 লিখতে পারি না, সেটা অন্য জিনিস। তাহলে এইভাবে আমরা সাইকেলটা তৈরি করি, এটাকে বলা হয় সাইকেল নোটেশন। তাহলে আমরা এখানে প্রথম যে সিমেট্রিটা পেয়েছিলাম সেই ছবিটাকে আমরা এই চিহ্নটার দ্বারা প্রকাশ করব, মানে এই যে সাইকেলটা দ্বারা প্রকাশ করব। একই রকমভাবে আমরা D2
যে এলিমেন্টটা পেয়েছিলাম D2 এলিমেন্টটা, এখানে এটা হচ্ছে D2, এটা হচ্ছে আমার D2। তাহলে এখানে D2তে কী হয়েছিল না 2 4 ফিক্স ছিল, 1 3 গেছিলো আর 3 1 3 গেছিলো, 3 1 এসছে। তাহলে এখানে সাইকেলটা কী হচ্ছে 1 3 1 3 বা 3 1, তাহলে 2 আর 4 ফিক্সড। তাহলে এখানে আমার D2 সাইকেল হচ্ছে যে 1 3। একই রকমভাবে D1এরটা হচ্ছে 2 4। এইভাবে আমরা সাইকেল নোটেশন দিয়ে আমরা এলিমেন্টগুলো লিখতে পারি। তো এইভাবে আমরা সমস্ত এলিমেন্টগুলোকে সাইকেল নোটেশনে লেখার চেষ্টা করব। এখানে আমরা সমস্ত এলিমেন্টগুলোকে সাইকেল নোটেশনে লিখে নিয়েছি। তাহলে আমাদের এখানে টোটাল এলিমেন্ট হলো 8টা। এই যে 8টা এলিমেন্ট, এই 8টা এলিমেন্টকে নিয়ে আমরা একটা সেট তৈরি করতে পারি, সেই সেটটাকে বলা হয় D4। এখানে প্রত্যেকটা এলিমেন্টই হলো একটা ম্যাপিং। তাহলে এখানে আমরা যে বাইনারি অপারেশনটা ইউজ করব সেটা হলো কম্পোজিশন অফ ফাংশন বা কম্পোজিশন অফ ম্যাপিং। তো এখানে কম্পোজিশনটা কীভাবে ডিফাইন করা হয় সেটা আমরা সকলেই জানি, তাও আরেকবার বলে নিচ্ছি। যখন আমরা এ বি দুটো ফাংশনের কম্পোজিশন করি তখন এখানে বা এফ কম্পোজিশন জি এরকমভাবে লিখি, তখন প্রথমে কি করা হয় এক্সের উপর জিটা আগে অ্যাপ্লাই করা হয়, তারপর এফটা, এফ অফ জি অফ এক্স। তাহলে এক্সের উপরে আগে জি অ্যাপ্লাই হচ্ছে, তারপর এফ অ্যাপ্লাই হচ্ছে। তার মানে এই ডান সাইডেরটা এটা আগে অ্যাপ্লাই হয়, তারপর এটা পরে অ্যাপ্লাই হয়। তো আমরা এই কম্পোজিশনটা দুটো পদ্ধতিতে নির্ণয় করতে পারি, একটা অ্যালজেব্রিক পদ্ধতি আর একটা হচ্ছে জিওমেট্রিক পদ্ধতি। অ্যালজেব্রিক পদ্ধতিতে কিভাবে করা হয় না, ওই যে সাইকেলগুলো তৈরি করেছি, এই যে এখানে এই সাইকেলগুলো, এগুলো দিয়ে আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে সেটাকে বলা হয় অ্যালজেব্রিক মেথড। আর যদি আমরা যে চিত্রগুলো পেয়েছি সিমেট্রি, সেই চিত্রগুলোর সাহায্যে করি তাহলে সেটাকে বলা হয় জিওমেট্রিক মেথড। তো আমরা দুভাবেই করে দেখাবো প্রথমটা, তারপর যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে যদি জিওমেট্রির সাহায্যে করা হয় তাহলে টাইম কম লাগে। একটা স্কোয়ার আকৃতির কাগজের টুকরো নিয়ে আমরা এই অপারেশনগুলো করতে পারি খুব সহজেই। আচ্ছা, তো দেখা যাক আমরা এখানে প্রথমে কি করব। প্রথমে আমরা এইচ কম্পোজিশন R90 এটা বের করাবো। তো এখানে যেহেতু R90 ডান সাইডে আছে, তাহলে এখানে এই যে এখানে এই ফাংশনের কম্পোজিশন রুল অনুসারে R90টা আগে অ্যাপ্লাই হবে, তারপর হবে এইচ অ্যাপ্লাই। কোথায় অ্যাপ্লাই হবে না ইনিশিয়াল পজিশনের উপরে। তাহলে আমার ইনিশিয়াল পজিশন, এটা হলো আমার ইনিশিয়াল পজিশন, যেখানে এটা হলো 1 নাম্বার ভার্টেক্স। আরেকবার দেখে নিই, আমার ইনিশিয়াল পজিশন ছিল এখানে R0, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন। এখানে ইনিশিয়াল পজিশনে এখানে 1 নাম্বার ভার্টেক্সটা আছে ডান দিকের উপরের কোণাতে। তাহলে এটা হলো আমার ইনিশিয়াল পজিশন। এখানে ফার্স্টে আমরা অ্যাপ্লাই করব R90 অ্যাপ্লাই করব। R90 মানে এটাকে 90 ডিগ্রি রোটেশন করানো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে চলে আসলো। এবার হচ্ছে যে এইচ মানে হরাইজন্টাল ফ্লিপ, মানে এই অক্ষের সাপেক্ষে ফ্লিপ। তাহলে উপরের লাইনটা নিচে নেমে যাবে, এখানে এটা নিচে নেমে যাবে। তাহলে এই যে এখানে এটা এখানে চলে এসছে এইভাবে। এখানে একটা ভার্টেক্সকে দেখানো হয়েছে, বাকি ভার্টেক্সগুলো সেমভাবে আসবে। এখানে যখন রোটেশন করা হয়েছে এখানে 1, তার মানে এখানে 2, এখানে 3, এখানে 4। আবার ফ্লিপ করার পরে তাহলে এই 2 3টা উপরে উঠে যাবে। ফ্লিপ করলে এই লাইনটা উপরে উঠে যাবে, ওই লাইনটা নিচে নেমে যাবে। তাহলে এখানে 2 3 1 4 এইভাবে হবে। আচ্ছা, এটা আমার বোঝা গেল। তাহলে এখানে আমার রেজাল্টটা পাওয়া গেছে এটা। এই রেজাল্টটাতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এই 2 4টা ফিক্সড আছে। ইনিশিয়াল পজিশনে যেটা ছিল, ইনিশিয়াল পজিশনে যেমন এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে এখানে 2, এখানে 3, এখানে 4, এটা ইনিশিয়াল পজিশন। তাহলে এখানে ইনিশিয়াল পজিশনে 2 4টা ফিক্সড আছে, 1 3টার পজিশন চেঞ্জ করে নিয়েছি। এই যে 1 3-এর পজিশনটা চেঞ্জ হয়েছে। তাহলে এটাকে আমরা রেজাল্টটাকে আমরা 1 3 সাইকেল মানে D2 দিয়ে লিখতে পারি। এই যে এটা 1 3, রেজাল্টটা হচ্ছে 1 3 বা D2 হচ্ছে 1 3।
এটা আমরা এখানে নোটেশনে একবার দেখে নিতে পারি। এই যে D2 হচ্ছে 1 3। আচ্ছা, এবার এটা আমার জিওমেট্রিক প্রসেস চলে গেল। এবার আমরা কি অ্যাপ্লাই করছি, এবার অ্যালজেব্রিক নোটেশন থেকে করব। আচ্ছা, সেটা কীভাবে হচ্ছে একটু দেখে নিই। এখানে দুটো সাইকেলের মধ্যে কম্পোজিশন যেভাবে করা হয় ঠিক সেভাবেই হবে, কারণ এখানেও ওই একই জিনিস করা হচ্ছে। এখানে আমার দুটো সাইকেল আছে, একটা সাইকেল আর এখানে দুটো সাইকেলের গুণফল এটা একটা সাইকেল। এই দুটো মধ্যে কম্পোজিশন করবো। তো কম্পোজিশন করার সময় বললাম ডান সাইডেরটা ফার্স্টে দেখা হবে। তাহলে এখানে 1 কোথায় যাচ্ছে, এখানে 1 যাচ্ছে 2-এ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এক এলিমেন্ট যাচ্ছে কোথায়, একটা যাচ্ছে 2-এ। তাহলে এখানে আমার ডান দিকে যে ম্যাপিংটা আছে সে 1কে 2-এ নিয়ে যাচ্ছে। এবারে কি হচ্ছে, এইখানে একটা 2-এ চলে গেছে, এবার এইখানে 2টা কোথায় যাচ্ছে 3-এ। তাহলে আলটিমেটলি একটা কোথায় পৌঁছালো, একটা 2-এ গেছিলো, এবার 2 থেকে এখানে 3-এ, তার মানে একটা পৌঁছালো 3-এ। তাহলে 1 3 এখানে ওই জন্য 1 3 লেখা হয়েছে। এবার 2 কোথায় যাচ্ছে, 2 এখানে 3-এ যাচ্ছে, তারপর 3 এখানে কোথায় যাচ্ছে, 3 আবার 2-এ, তাহলে 2 2-এ পৌঁছালো, তাহলে আইডেন্টিটি লেখার দরকার নেই। এবারে হচ্ছে 3 যাচ্ছে 4-এ, 4 যাচ্ছে এখানে, 4 যাচ্ছে 1-এ, তার মানে 3 1, তো 1 3 আর 3 1 একই সাইকেল, ওটা লেখা আছে। এবারে 4 যাচ্ছে 1-এ আর 1 যাচ্ছে 4-এ, তার মানে আলটিমেটলি 4টা কোথায় পৌঁছালো, 4টা প্রথমে 1-এ, আবার 1 থেকে আবার ঘুরে 4-এ, তার মানে 4 4-এ পৌঁছালো। ওটাও আইডেন্টিটি, ওটাও লেখার দরকার নেই। যেগুলো আইডেন্টিটিগুলো সেগুলো বাদ লিখতে হয় না, কারণ আইডেন্টিটির সাথে কোনো কিছুর গুণ করলে যা থাকে তাই থাকে। তাহলে কি হলো, আমরা এইচ কম্পোজিশন R90 করে আমরা যেটা পেলাম, এইচ কম্পোজিশন R90 সমান হয়ে গেল D2। দুটো মেথডে আমরা শিখে নিলাম। এইভাবে আমরা কম্পোজিশন তৈরি করতে পারবো, যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে কম্পোজিশন তৈরি করতে পারবো। এবার আমরা এই কম্পোজিশনটা কমিউটেটিভ কিনা চেক করব। যেমন ওখানে এইচ কম্পোজিশন R90 সমান হচ্ছে D2, এটা করেছি। এবার এখানে R90 কম্পোজিশন এইচ, অর্থাৎ R90 এটা আগে লিখবো, এইচটা পরে লিখবো। তো এখানে কি হচ্ছে, 1 যাচ্ছে 4-এ, একটু পরিষ্কার করে নিই। এখানে এবারে দেখা যাক, এখানে 1 যাচ্ছে 4-এ, আর তার মানে 1 4-এ গেছে। এবার 4 কোথায় যাচ্ছে, 4 যাচ্ছে 1-এ, তার মানে 1 প্রথমে 4-এ গেলো, 4 থেকে আবার ঘুরে 1-এ চলে আসলো, তার মানে 1 একই আছে, আইডেন্টিটি লেখার দরকার নেই। 2 3-এ গেছে, 3 যাচ্ছে 4-এ, তার মানে 2 4-এ গেল, এটা লিখেছি এখানে 2 4 সাইকেল। এবারে 3 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-এ, তার মানে 3 3-এই গেল, এটা আইডেন্টিটি লেখার দরকার নেই। এবার 4 যাচ্ছে 1-এ আর 1 যাচ্ছে 2-এ, 4 2 2 4 4 2 একই সাইকেল, ওটা লেখাই আছে, দরকার নেই। তাহলে আমার রেজাল্ট পাওয়া গেল 2 4, 2 4 মানে হলো D1। তাহলে যে এইচ কম্পোজিশন আর আর কম্পোজিশন এইচ কম্পোজিশন R90 কম্পোজিশন এইচ, দুটো এলিমেন্টের রেজাল্ট, দুটো কম্পোজিশনের রেজাল্ট আলাদা হলো। তার মানে কি, এ কম্পোজিশন বি অসমান বি কম্পোজিশন এ, তাহলে এটা নন কমিউটেটিভ। কমিউটেটিভ কখন হয়, যখন এ বি সমান বি এ হয়। তো এখানে দুটোর কম্পোজিশন, দুটো রেজাল্ট আলাদা আসছে, তাহলে এটা নন কমিউটেটিভ। আচ্ছা, এরপর আমরা কম্পোজিশন টেবিল তৈরি করব। কম্পোজিশন টেবিলটা কীরকম না, এখানে যতগুলো অপারেশন করা যাবে সবগুলো একসাথে একটা টেবিলের মধ্যে লেখা হবে। তো সেটা করার জন্য আমাকে D4-এর যে এলিমেন্টগুলো আছে সব এলিমেন্টগুলোকে এদিকে একটা কলাম বরাবর লিখে নেওয়া হচ্ছে। এখানে একটা কলাম বরাবর এখানে সব এলিমেন্ট লিখেছি, আর এদিকে একটা রো বরাবর সব এলিমেন্ট লিখেছি। এই কলামের এলিমেন্টগুলোকে এক্স দিয়ে আর এই রোয়ের এলিমেন্টগুলো ওয়াই দিয়ে ডিনোট করি যদি, তাহলে আমার কম্পোজিশনটা হবে, এখানে রেজাল্ট আসবে এক্স কম্পোজিশন, ওয়াইগুলো এই টেবিলের মধ্যে লেখা হবে, মানে বাঁ দিকের সাথে উপরের এলিমেন্ট। তার মানে কম্পোজিশনগুলো কীভাবে তৈরি করা হবে, বাঁ দিকের সাথে, মানে এই R0-র সাথে এই R0-র, এখানে এইচ কম্পোজিশন আর 180 দিয়ে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা
এখানে লেখা হবে এই লাইনে। তো এইভাবে আমরা পুরো কম্পোজিশন টেবিলটা তৈরি করেছি। কম্পোজিশন টেবিলটা তৈরি করা খুব সহজ। যেভাবে প্রথমে আমি দেখালাম অপারেশনগুলো যেভাবে করতে হয় সেইভাবে করলে এই কম্পোজিশন টেবিলটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবারে এখানে এই কম্পোজিশন টেবিলের বৈশিষ্ট্য দেখব। কম্পোজিশন টেবিলের কালার দেখে বোঝা যাচ্ছে এখানে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। তো এখানে প্রথমে এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে যে যে রোটেশনগুলো হয়েছিল এগুলো সব রোটেশন, এগুলো রোটেশন। তাহলে রোটেশনের সাথে রোটেশন কম্পোজিশন করলে শুধু রোটেশন পাওয়া যায়। আবার রিফ্লেকশানের সাথে রিফ্লেকশানের কম্পোজিশন করলেও রোটেশন পাওয়া যায়। ঠিক আছে, রিফ্লেকশানের সাথে রিফ্লেকশানের হলেও রোটেশন পাওয়া যায়। আর তাহলে রিফ্লেকশান কখন পাওয়া যায়? এই যে এগুলো হলো রিফ্লেকশান। এই রিফ্লেকশান কখন পাওয়া যায় না, যখন রোটেশনের সাথে রিফ্লেকশান করা হচ্ছে অথবা রিফ্লেকশানের সাথে রোটেশন করা হচ্ছে, তখন আমরা রিফ্লেকশান পাবো। এটা হলো ফার্স্ট প্রপার্টি, প্রথম বৈশিষ্ট্য। এবার সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এই যে কম্পোজিশন টেবিলে যে আমরা আউটকামগুলো পাচ্ছি, অর্থাৎ দুটো এলিমেন্টের কম্পোজিশন করে যে ফলটা পাচ্ছি, রেজাল্টটা, সেই রেজাল্টগুলো সব হচ্ছে আমার ডি4-এরই এলিমেন্ট। এই যে এখানে নতুন কোনো এলিমেন্ট নাই, প্রত্যেকটা এলিমেন্টেই হচ্ছে ডি4-এর কোনো না কোনো এলিমেন্ট। এটা যদি হয় এরকম হলে এটাকে তখন আমরা বলি যে ওই কম্পোজিশনটা ক্লোজার প্রপার্টি হোল্ড করে। তাহলে এখানে কম্পোজিশনটা হচ্ছে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। এটাকে এইভাবে বলা হয় যে D4 ইজ ক্লোজড আন্ডার দ্য কম্পোজিশন। তো ক্লোজ হলো। এবার আমরা নেক্সট প্রপার্টি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি চেক করব। তো এখানে যদি এরকম একটা এলিমেন্ট থাকে যে এলিমেন্টের সাথে অন্য এলিমেন্টের কম্পোজিশন করলে ওই যে এলিমেন্টের সাথে অন্য এলিমেন্টের কম্পোজিশন করলে এলিমেন্টগুলোর কোনো চেঞ্জ হয় না, বা ওই অন্য এলিমেন্টগুলোর সাথে একটা বিশেষ এলিমেন্টের কম্পোজিশন করলেও এলিমেন্টের কোনো চেঞ্জ হয় না, তো সেরকম যদি এলিমেন্ট থাকে তখন সেই এলিমেন্টটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। এখানে যেমন R0-র সাথে এই এলিমেন্টগুলোর যদি কম্পোজিশন R0-র সাথে এই এলিমেন্টগুলোর কম্পোজিশন করা হচ্ছে, কোনো চেঞ্জ হয় না, এখানে যা ছিল এখানে সেম চলে এসছে। আবার এই এলিমেন্টগুলোর সাথে যদি R0 করি তখনও এখানে সেম আসছে। এই ফার্স্ট কলামটা সেম আছে এবং ফার্স্ট রোটা সেম আছে, তার মানে R0-র রো আর R0-র কলাম সেম আছে, তার মানে R0 হলো আইডেন্টিটি এলিমেন্ট। তার মানে কোনো এলিমেন্টের সাথে যদি R0-র অপারেশন করা হয় তাহলে R0-র কম্পোজিশন করা হয়, সেটাকে বলা হয় সেটা তখন একই থাকে, কোনো চেঞ্জ হয় না, তাহলে R0 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এবারে নেক্সট প্রপার্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স। ইনভার্স কীরকম? তো যখন একটা অপারেশন করছি, অপারেশন করার পর একটা নতুন বস্তু তৈরি হচ্ছে, ঠিক আছে, তো ওই বস্তুর উপরে যদি আরও একটা কোনো ম্যাপিং অ্যাপ্লাই করি তাহলে ঘুরে আগের অবস্থায় ফিরে আসবে। তো সেই আগের অবস্থাতে ফিরে যদি আসে তখন যে ম্যাপিংটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ওর ইনভার্স। যেমন এখানে ছবির মধ্যে বোঝানোর চেষ্টা করি একটু। যেমন এই যে এখানে এই এলিমেন্টটা, এটাকে হরাইজন্টাল ফ্লিপ করা হয়েছে, এই অক্ষের সাপেক্ষে ঘোরানো হয়েছে, তাহলে এখানে প্রাথমিক অবস্থানে এই 1-2টা উপরে ছিল, নিচে চলে এসছে। এটাকে যদি আবার হরাইজন্টাল সাপেক্ষে ঘোরানো হয় তাহলে এই নিচের 1-2টা আবার উপরে চলে যাবে আর উপরে 3-4টা আবার নিচে চলে আসবে। তাহলে কী হলো, তখন আবার R0-তে পৌঁছে যাবে। আরও একবার যদি রোটেশন করা হবে হরাইজন্টাল অক্ষের সাপেক্ষে যদি ফ্লিপ করা হয় তখন কী হবে, আবার এটা এইচে চলে আসবে। তাহলে এখানে হরাইজন্টাল এটাকে যদি আমি রিভার্স করি, মানে যে প্রক্রিয়াটা করেছি এই প্রক্রিয়াটাকে যদি রিভার্স করি তাহলে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারছি। তো এখানে যেহেতু জ্যামিতিক বস্তু, এগুলো ম্যাপিং সিমেট্রি করে আমরা ম্যাপিংগুলো করে আমরা বিভিন্ন সিমেট্রিগুলো পেয়েছি, তাহলে কী হবে, তো প্রত্যেক ক্ষেত্রেই আমার ইনভার্সটা করা যাবে, অর্থাৎ যে প্রক্রিয়াটা করেছি সেটা উল্টো দিয়ে রিভার্স করলেই আমরা প্রাথমিক অবস্থানটা ফিরে যেতে পারবো। তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স পাওয়া যাবে। আচ্ছা, সেটা আমরা অ্যালজেব্রা থেকে দেখব। ওটা তাহলে জিওমেট্রিকভাবে আমরা বুঝতে পারছি ইনভার্স অবশ্যই আছে। তো আমরা এখানে যদি এই কম্পোজিশন টেবিল থেকে অ্যালজেব্রিকভাবে দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো প্রত্যেকটারই ইনভার্স আছে। তো সেটা কীভাবে দেখছি, যে এটা দেখার নিয়ম হচ্ছে যে আমার প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলমে অন্তত
অন্তত নয়, এক্স্যাক্টলি একটাই আইডেন্টি এলিমেন্ট থাকতে হবে, মানে একটাই এলিমেন্ট থাকতে হবে আইডেন্টি এলিমেন্ট, একটার বেশিও নয় একটার কমও নয়। তো এখানে দেখা যাক প্রত্যেকটা রোতে এই যে ফার্স্ট রো এখানে আইডেন্টি এলিমেন্ট R0 আছে, একটাই আছে আর কোথাও নেই। সেকেন্ড রো এখানে আছে আর কোথাও নেই। এইভাবে প্রত্যেকটাতে একটা করে R0 আছে, প্রত্যেকটা কলামেও একটা করে R0 আছে, কোনো কলামে দুটাও নেই, সব জায়গায় একটা করে আছে। তাহলে এটা হলো আমার এক্সিস্টেন্স অফ ইনভার্স প্রপার্টি হোল্ড করে এই টেবিলের মধ্যে, কম্পোজিশন টেবিলের মধ্যে। তাহলে কী হলো, D4 এর মধ্যে আমার এই প্রপার্টিগুলো হোল্ড করছে। তাহলে আমরা আজকের ক্লাসে কী কী শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে স্কোয়ার, একটা স্কোয়ারকে যে সিমেট্রিকভাবে অবস্থান করানো যায়, তাহলে এখানে কতগুলো সিমেট্রিক পাওয়া যায়? 8টা সিমেট্রিক পাওয়া যায়। এই 8টা সিমেট্রিককে আমরা জিওমেট্রিক থেকে ওটা অ্যালজেব্রিক নোটেশনে অর্থাৎ সাইক্লিক নোটেশনে লিখতে শিখলাম। এবারে এই নোটেশনে লেখার পর যে 8টা এলিমেন্ট হলো, সেই 8টা এলিমেন্টকে আমরা একটা সেটের মধ্যে যদি রাখি তাহলে সেই সেটটাকে বলা হয় D4। তাহলে আমরা D4 সেটটা তৈরি করতে শিখলাম। এবারে এখানে আমরা একটা কম্পোজিশন ডিফাইন করলাম, যেটাকে বলা কম্পোজিশন অফ ম্যাপিং। তো এই কম্পোজিশনটা হচ্ছে নন কমিউটেটিভ, আর কম্পোজিশনটা কয়েকটা প্রপার্টি হোল্ড করে, যেগুলো হচ্ছে আমরা বললাম। প্রপার্টিগুলো কি? ক্লোজার প্রপার্টি, আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স। আচ্ছা, তাহলে আমরা এগুলো শিখলাম। আজকের ক্লাস এটুকুই। আমরা পরের ক্লাসে গ্রুপের ডেফিনেশন, অর্থাৎ গ্রুপ হওয়ার জন্য যে কটা এক্সিওম লাগবে সেই এক্সিওমগুলো পড়বো, আর গ্রুপের বিভিন্ন প্রপার্টিগুলো পড়বো। থ্যাংক ইউ।